এনএসআই এর উপর যেভাবে রয়ের নজর পড়ে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা তথা এনএসআই ৫৪ বছরের প্রতিষ্ঠান। ১৯৭২ সালের ২৯ ডিসেম্বর এনএসআই যাত্রা শুরু করে। ১৯৮২ সালের দিকে কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন সুতার নেতৃত্বে স্বাধীন বঙ্গভূমি নামে বাংলাদেশ বিরোধী আন্দোলন শুরু হয়। প্রকাশ্যেই তারা খুলনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী নিয়ে বঙ্গভূমি নামে হিন্দুদের জন্য আলাদা রাষ্ট্রের চক্রান্ত করেন। ভারতে আশ্রিতদের নিয়ে বঙ্গ সেনা নামে একটি সশস্ত্র বাহিনী গড়ে তোলেন। কালিদাস বৈদ্য ও চিত্তরঞ্জন সুতারকে দিয়ে এই ষড়যন্ত্র করানোর পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা র জড়িত ছিল। পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য র সেখানে অস্থিরতা সৃষ্টি করে। রয়ের এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সফলভাবে ভণ্ডুল করে দেয়। এরপর থেকেই র নীল নকশা প্রণয়ন করে কিভাবে এনএসআইকে কবজা করতে পারে। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এলে সেই সুযোগটি তারা লাভ করে এবং ২০০৯ সালের পর থেকে ২০২৪ সাল সময়ে এনএসআই অনেকটা তাদের নিয়ন্ত্রণে চলে যায়। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুর যেভাবে এনএসআই সাজান এবং তার নিয়োগ জালিয়াতি। ২০০৯ সালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মঞ্জুর আহমেদ এনএসআই এর মহাপরিচালক পদে আসীন হয়ে ৩টি কাজ করেন। সেগুলো হলো বিগত সরকারের সময় যারা ভারত বিরোধী অবস্থান নিয়েছিল তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে জেলে প্রেরণ, যেমন ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, নিরপেক্ষ, সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের কোণঠাসা করা। কেউ যাতে ভারত বা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে না পারে তার ব্যবস্থা, সংস্থার সব পদে ও নতুন পদ সৃষ্টি করে ছাত্রলীগের ক্যাডার, আওয়ামী লীগ পরিবারের সদস্য ও ভারতের অনুগত ব্যক্তিদের নিয়োগের ব্যবস্থা করা। মহাপরিচালক মঞ্জুর আহমেদ ২০১১ সালে প্রায় ১,০০০ এনএসআই সদস্য নিয়োগের ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও ভারতীয় দূতাবাস থেকে নিয়োগ প্রক্রিয়ার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়। নিয়োগ প্রক্রিয়া তদারকির জন্য তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা থেকে কমপক্ষে ২ সদস্যের স্পেশাল টিম ঢাকায় অবস্থান করছিল। প্রাথমিকভাবে ৩৬ জনকে সহকারী পরিচালক পদে নিয়োগের সিদ্ধান্ত থাকলেও ভারতীয় গোয়েন্দা সংস্থার পরামর্শে ২০১৪ সালের নির্বাচন ও যুদ্ধ অপরাধী বিচারের গোপন অপারেশন বাস্তবায়নের জন্য অগ্রিম ব্যবস্থা হিসেবে ১৪২ জন সহকারী পরিচালক নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নির্ভরযোগ্য সূত্র জানায়, এই নিয়োগের জন্য একটি সার্কুলার জারির পর সাধারণ ছাত্ররা আবেদন করলেও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কারো সুপারিশ ছাড়া অন্য নামে কারো প্রবেশপত্র বিতরণ করা হয়নি। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আরিফিন সিদ্দিকীর সুপারিশেও প্রবেশপত্র দেয়া হয়। এনএসআই এর নিয়োগের আগে প্রার্থীদের তালিকা করা হয় ৫টি স্থান থেকে। সেই 5টি স্থান হচ্ছে মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, ভারতীয় দূতাবাস ও ভারতপন্থী সেনা কর্মকর্তা। সেই 5 স্থানের কোনো একটি স্থান থেকে যদি নিয়োগে আগ্রহীরা ছাড়পত্র না পেতেন তাহলে তাদের এনএসআই এর নিয়োগ দেয়া হতো না। জনকণ্ঠ, কালের কণ্ঠ, ইত্তেফাক, ডেইলি সান সহ চিহ্নিত পত্রিকায় এই চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আগের রাতেই ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির হাতে চলে যায় এ নিয়োগ বিজ্ঞপ্তি। সূত্র জানায়, নিয়োগের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের ক্যাডারদের সিভি সংগ্রহ করা হয় এবং তৎকালীন ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সেক্রেটারি সিদ্দিক নাজমুল আলম নির্বাচিত প্রার্থীদের ভাইবা নেন এবং সুপারিশপত্র সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করেন। অন্যদিকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তালিকা করেন জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম ও মির্জা আজম। ক্যান্টনমেন্টে রয়ের পক্ষে কাজ করা সামরিক কর্মকর্তাদের সুপারিশে একটি তালিকা প্রস্তুত করা হয়। এর সঙ্গে শেখ হাসিনা ও ভারতীয় দূতাবাসের সুপারিশ যোগ করে সম্পূর্ণ তালিকা প্রস্তুত করে মনোনীত ব্যক্তিদের প্রবেশপত্র প্রদান করা হয়। মনোনীত ব্যক্তিদের শুধু পরীক্ষায় অংশগ্রহণ ও ভাইবাতে আহ্বান করা হয়। এভাবে ২০১১ সালে প্রায় ১,০০০ সদস্য নিয়োগ দেওয়া হয়। সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ও বিবিএ ফ্যাকাল্টির মাধ্যমে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাদের সুপারিশ আছে তারাই এই পরীক্ষা দিতে পারেন। তাদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয় যাতে আগেই নির্বাচিত করে রাখা প্রার্থীরা যেন বাদ না যায়। লিখিত পরীক্ষার বিষয়টি বিইউপি বা এমআইএসটির অধীনে রাখা হয় যাতে এই নিয়োগ পরীক্ষার ষড়যন্ত্র সম্পর্কে কেউ প্রশ্ন করতে না পারে। নিয়োগ জালিয়াতিতে 4টি বিষয়ে গুরুত্ব। সূত্র জানায়, এনএসআই নিয়োগের আগে 4টি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
সেগুলো হলো চাহিদা নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন, প্রার্থী নির্ধারণ ও নিয়োগ প্রদান। চাহিদা নির্ধারণের গুরুত্ব দেওয়া হয় এবং আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়ন ও নীল নকশা বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে জনবল নিয়োগ। পরিকল্পনা প্রণয়নে গুরুত্ব দেওয়া হয় জনপ্রশাসন থেকে জনবলের চাহিদা অনুমোদন, নিয়োগ পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য সব পক্ষকে নির্দেশনা প্রদান, যা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক 12 সমন্বয় করেন। প্রার্থী নির্ধারণে যেসব কাজ করা হয় তা হলো মধুর ক্যান্টিন, আওয়ামী লীগের কার্যালয়, ভারতপন্থী কর্মকর্তাদের সুপারিশ, ভারতীয় দূতাবাসের সুপারিশ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে একত্রীকরণ, চাকরি সার্কুলার প্রদান এবং সুপারিশপ্রাপ্ত মনোনীত ব্যক্তিদের প্রবেশপত্র প্রাপ্তি নিশ্চিতকরণ। নিয়োগ প্রদানের ক্ষেত্রে সর্বশেষ যে কাজটি করা হয় তা হলো কঠোর গোপনীয়তার সঙ্গে মনোনীত ব্যক্তিদের ভাইবাতে আহ্বান করা এবং মনোনীতদের থেকে সর্বশেষ চাকরির যোগদানপত্র দেওয়া হয়। সূত্র জানায় সবচেয়ে দুর্নীতিপরায়ণ, বাজে, অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয়। 2011 সালের পর একইভাবে 2014 সালে 54 জন সহকারী পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলেও 53 জন যোগদান করে। এছাড়াও এই পদ সহ এ সময় প্রায় 500 জনবল নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের উদ্দেশ্য ছিল নির্বাচন পরবর্তী সহিংসতা ও সরকার বিরোধী আন্দোলন দমন করা। এএনএসআই ডিজি লেফটেন্যান্ট জেনারেল শামসুল হকের আমলে আত্মীয় স্বজন নিয়োগ। সূত্র জানায় মেজর জেনারেল শামসুল হক এএনএসআই ডিজি হওয়ার পর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাবাহিনীর QMG হন। এনএসআই থাকাকালীন 2014 সালের আগস্টে মহাপরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন। তিনি 2016 ও 2017 সালে দুটি ব্যাচ নিয়োগ দেন, যেখানে তিনি আগের মতো নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখেন। তিনি এই সুপারিশের তালিকাতে নিজের আত্মীয় স্বজনকে অন্তর্ভুক্ত করেন। সরকারি চাকরির ইতিহাসে সবচেয়ে বেশি আত্মীয় স্বজন নিয়োগের রেকর্ড করেন তিনি। কমপক্ষে 100 জন আত্মীয় স্বজন নিয়োগ দেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল হক। মেজর জেনারেল TM জোবায়েরের আমলে ব্যাপক নিয়োগ জালিয়াতি। জানা গেছে 2018 সালে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত TM জোবায়েরকে এনএসআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। জুবায়ের মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক সিদ্দিকের খুবই আস্থাভাজন হিসেবে পরিচিত। রয়ের সঙ্গে তার কানেকশন ও অজিত দোভালের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তারিক সিদ্দিকের মাধ্যমেই। তিনি এনএসআই এর ইতিহাসে কালো অধ্যায় রচনা করেন। তিনি সরাসরি ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের পরামর্শে ও মদতে কাজ করতেন। তার সময় এনএসআই এর প্রধান কার্যালয় রয়ের অফিসে পরিণত হয়। তিনি ভারতীয় কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে 2018 সালের রাতের নির্বাচন বাস্তবায়ন করেন। নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অজিত দোভাল কমপক্ষে 2500 জনবল নিয়োগের পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী 2020, 22 ও 23 সালে 2400 জনবল নিয়োগ দেওয়া হয়। এই নতুন জনবলের একটা অংশ ভারতের এজেন্ট ও ছাত্রলীগের ক্যাডার। এদের কারণেই আওয়ামী লীগ সরকার 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পেরেছিল। সূত্র জানায় যে কোনো আন্দোলন শুরু হবার আগেই তা নস্যাৎ করে দিত এনএসআই সদস্যরা। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত TM জুবায়ের জেলা উপজেলা পর্যায়ে এনএসআই এর কঠোর নজরদারির আওতায় নিয়ে আসেন। তিনি সবচেয়ে বেশি ক্ষতি করেন সব ক্যাম্পাসের হল ও ফ্যাকাল্টি সহ ছাত্র জমায়েতের প্রতিটি স্থানে এনএসআই এর এজেন্ট নিয়োজিত করে। সূত্র জানায় এনএসআই এর প্রতিটি পদে ভারতীয় এজেন্ট ও আওয়ামী লীগের সমর্থকরা এখনও বহাল তবিয়তে অবস্থান করছে। কোনো এক অদৃশ্য কারণে এই নিয়োগ নিয়ে ছাত্র সমন্বয়ক, উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা কাউকে অবগত করা হয়নি। 2014, 2018 ও 2024 সালের নির্বাচনে এনএসআই এর কর্মকর্তা যারা সক্রিয় ভূমিকা রাখে তাদের পদচ্যুত না করে বরং ইনডেমনিটি দেওয়া হয়েছে। 2020, 2022 ও 2023 সালের নিয়োগ জালিয়াতির মাধ্যমে যে এদের নিয়োগ দেওয়া হয়েছে এনএসআই এর প্রধান কার্যালয়ে এর প্রমাণ সংরক্ষিত আছে, যা অনুসন্ধান করলে জানা যাবে। এনএসআই এর নিয়োগ কমিটির সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা হলেন এনএসআই এর পরিচালক প্রশাসন কর্নেল জাকির হোসেন, পরিচয় নম্বর BA3659, এনএসআই এর যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী, পরিচয় নম্বর A0149 ও এনএসআই এর অতিরিক্ত পরিচালক আফজালুন নাহার, পরিচয় নম্বর A0043। এই তিনজন গণহারে ছাত্রলীগকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। সূত্র জানায় প্রিলিমিনারি, লিখিত ও ভাইবাতে জালিয়াতির মাধ্যমে এনএসআই এর নিয়োগ সম্পন্ন করা হতো। অনেক প্রার্থী বৈধ শিক্ষা সনদ, জাতীয় পরিচয়পত্র ছাড়াই নিয়োগ পেয়েছেন। অবৈধ নিয়োগের মাধ্যমে যারা এনএসআইতে কর্মরত আছেন তারা ভারত ও আওয়ামী লীগের প্রতি অনুগত। সূত্র জানায় এনএসআই নিয়োগে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সেক্রেটারি
সিদ্দিকী, নাজমুল আলম। তারা ছাত্রলীগের ছাড়পত্রের জন্য প্রতি নিয়োগকারীর কাছ থেকে 5 থেকে 7 লাখ টাকা করে নিত। যারা টাকা দিত না তারা ছাত্রলীগের কেউ না বলে এনএসআই সদর দপ্তরে চিঠি পাঠানো হতো। এ বিষয়ে এনএসআই এর যুগ্ম পরিচালক নাসির মাহমুদ গাজী পরিচয় নম্বর A0149 আমার দেশের পক্ষ থেকে ফোন করে এনএসআই এর নিয়োগে ছাত্রলীগের নেতাকর্মীদের আপনি নিয়োগে মুখ্য ভূমিকা রেখেছেন প্রশ্ন করা হলে তিনি উষ্মা প্রকাশ করেন। তিনি বলেন, আমার কি নিয়োগে সেই ক্ষমতা আছে? এসব অভিযোগ বানোয়াট। তিনি 5 আগস্টের পর খাগড়াছড়িতে বদলি হন। বর্তমানে তিনি সেখানেই কর্মরত আছেন। এ বিষয়ে এনএসআই এর অতিরিক্ত পরিচালক আফজালুন নাহারকে ফোন করলে তিনি প্রশ্ন শুনে উত্তেজিত কণ্ঠে জানান, যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের জিজ্ঞেস করেন তাদের কে নিয়োগ দিয়েছে, তারা কি বলবে তখন আমাকে জানান, আমাকে কেন জিজ্ঞেস করছেন। আরও একটি প্রশ্ন করার আগেই তিনি উত্তেজিত কণ্ঠে কলটি কেটে দেন। জানা গেছে 2024 সালের 5 আগস্টের পর তিনি চিটাগাং শাহ আমানত বিমানবন্দরে কর্মরত রয়েছেন। এনএসআই এর পরিচালক কর্নেল জাকির হোসেনের বিষয়ে জানা গেছে তিনি বাহিনী থেকে অবসরে গেছেন। তার ব্যক্তিগত একটি নম্বরে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। টানা 3 দিন ফোন দিয়েও পাওয়া যায়নি। সূত্র জানিয়েছে তিনি দেশ ত্যাগ করেছেন। ধানমন্ডি ও মিরপুর DOHS-এ দুটি বাড়িতে যোগাযোগ করা হলে তার ওই ঠিকানায় তাকে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এনএসআই এর নিয়োগ পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী আমার দেশকে জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন। সব সুপারিশের পরও তার ছাত্রলীগের এক নেতাকে 7 লাখ টাকা দিতে হয়েছে। জুবায়েরের স্বর্ণ চোরাচালান ও রয়ের পৃষ্ঠপোষকতা। সুদর্শন কুমার ভৌমিক যুগ্ম পরিচালক হিসেবে এনএসআই-এ 2012 সালে যোগদান করেন। তিনি চট্টগ্রাম ছাত্রলীগের নেতা ছিলেন। বর্তমান কাউন্টার ইন্টেলিজেন্সে কর্মরত আছেন। অভিযোগ রয়েছে তিনি নিয়মিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ রাখেন। তাকে গুলশানের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে। মাসুদুর রহমান 2012 সালে নিয়োগপ্রাপ্ত। তিনি চট্টগ্রাম ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি আ.জ.ম নাসিরের বাসায় থাকতেন। তিনি এনএসআই সচিবালয়ে কর্মরত। মোহাম্মদ আশিকুর রহমান যুগ্ম পরিচালক হিসেবে এন্টি ট্রাফিকিং শাখায় যোগদান করেন। ছাত্রলীগ করা এই আশিকুর মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হয়েছিলেন। তার বাবা মতিউর রহমান এনএসআই এর জনবল কাঠামোতে আত্মীকৃত হন। পরে তার বাবা সহকারী পরিচালক হন এবং অবসরে যান। ডেপুটেশনে আসা মেজর অবসরপ্রাপ্ত রায়হানকে চড় মারার কারণে প্রধান কার্যালয় কারিগরি শাখা থেকে মোহাম্মদ আশিকুর রহমানকে পঞ্চগড় জেলায় বদলি করা হয়। তিনি সুযোগের অপেক্ষায় থাকেন। 2018 সালের রাতের ভোটের নির্বাচনে সেই সুযোগকে কাজে লাগান। 2018 সালের তৎকালীন জেলা কর্মকর্তা উপপরিচালক পরে যুগ্ম পরিচালক গানিউল ইসলামকে বিএনপিপন্থী ট্যাগ দিয়ে সাবেক ছাত্রলীগ ক্যাডার বর্তমান যুগ্ম পরিচালক আশিকুর রহমান লাইমলাইটে চলে আসেন। 2018 সালের রাতের ভোটের সময় পঞ্চগড় জেলায় এনএসআই এর পক্ষ থেকে ভোট জালিয়াতি ও দক্ষতার পরিচয় দেন। তিনি পঞ্চগড়ে অন্যতম কুশীলবে পরিচিত হন। এ ঘটনায় ডিজি মেজর টি.এম. জুবায়েরের দৃষ্টিতে আসেন এবং আস্থাভাজনে পরিণত হন। জুবায়ের আশিককে হযরত শাহজালাল বিমানবন্দরে বদলি করেন। আশিকের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জুবায়ের তার স্বর্ণ চোরাচালানে মানি লন্ডারিং নিজ ভাইরা ভাই কায়ুমকে দিয়ে করাতেন। কায়ুম বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে প্রাধিকারপ্রাপ্ত না হলেও এনএসআই এর সাবেক ডিজি জুবায়েরের ভাইরা ভাই হিসেবে এনএসআই প্রোটোকল নিয়ে যাতায়াত করেন। কায়ুমের এই যাতায়াতের সব ব্যবস্থা আশিক করতেন। এ সময় মালামালের কোনো স্ক্যানিং হতো না। এ কারণে উপপরিচালক আশিক যুগ্ম পরিচালক পদে দ্রুতই পদোন্নতি পান। তাকে প্রধান কার্যালয়ে এন্টি ট্রাফিকিং শাখায় দায়িত্ব দেওয়া হয়। এই শাখায় কর্মরত অবস্থায় টি.এম. জুবায়ের 14টি স্যুটকেস হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে আশিকের উপস্থিতিতে কোনো স্ক্যানিং ছাড়াই পার করে দেন। স্যুটকেসগুলো সিঙ্গাপুরে যায়। জুলাই গণঅভ্যুত্থানের পর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করা আশিক কোটা সংস্কারের বিরোধী ছিলেন। 2024 সালের 11 নভেম্বর আশিককে খাগড়াছড়িতে বদলি করা হয়। কিন্তু 2 দফায় তাগাদা দেওয়া সত্ত্বেও ফ্যাসিস্টদের দোসর আশিক অজানা রহস্যে এনএসআই এর প্রধান কার্যালয়ে বহাল তবিয়তে অবস্থান করছেন।